আমাদের আলোচনার বিষয় হলো আর্সেনিক অ্যালবামের তুলনামূলক আলোচনা। আর্সেনিক অ্যালবাম সম্পর্কে আপনারা সবাই জানেন, ওই জানা কথাগুলোই আরেকটু ঝালাই করা। অনুশীলন ক্লাসের কাজই কিন্তু এটা। একেবারে আমি সব জানি আপনারা কেউ জানেন না, ব্যাপারটা এরকম কিছু না। আপনারাও জানেন, এখানে জানা অজানাটাকে শেয়ার করতে আসা। নতুন কিছু আমি বলতে আসিনি, নতুন কিছু আমার জানাও নেই। তো যদি আপনারা আলোচনাটা একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের জানা জিনিসটি আর একটু মজবুত হবে, জানার মজবুতিটা বাড়বে এবং গভীরতাটা বাড়বে ইনশাল্লাহ। কতক্ষণ আলোচনা করলে আপনারা খুশি বলেন তো? অধৈর্য হবেন কতক্ষণে? যদি আধা ঘন্টা পরে ওটা শুরু করেন তাহলে আধা ঘন্টা আলোচনা করবো। আর যদি লম্বা সময় থাকতে চান তাহলে একটু আলোচনাটা ধীরে সুস্থে করা যাবে। আর্সেনিক অ্যালবাম আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো পলিক্রেস্ট মেডিসিন আছে, পলিক্রেস্ট অর্থ বহুল ব্যবহৃত ওষুধ, তার মধ্যে একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম এমন একটা ওষুধ যেটা আপনার রোগীকে, যদি আল্লাহর রহমত থাকে আপনার ওষুধ সিলেকশনের সময়, আর্সেনিক অ্যালবাম আপনার রোগীকে আইসিইউতে ভর্তি থেকে ঠেকাইতে পারে, হসপিটালাইজেশন থেকে আটকাইতে পারে, নেবুলাইজার দেওয়া, ইনজেকশন দেওয়া, ইনহেলার দেওয়া, একেবারে যেসব ক্ষেত্রে ভেন্টিলেশন দেওয়া, এরকম চরম পর্যায়ে যেসব জায়গায় রোগীকে অ্যাডমিট হতে হয়, এসব জায়গা থেকে আপনার রোগীকে সেভ করতে পারবেন ইনশাল্লাহ। যদি আমি সঠিক সময় সঠিক ওষুধ সঠিক ডোজ পদ্ধতিতে সিলেকশন করতে পারি, সেটা যদি আল্লাহর রহমতের মাধ্যমে হয়। আমি যত ভালোই সিলেকশন করি, যদি আল্লাহর রহমত না থাকে ওষুধ কাজ করবে না। এই জিনিসটা যদি কোনো ডাক্তার ফিল না করে তাহলে তার ডাক্তারি হবে না। কারণ যখন আপনি প্র্যাকটিসে যারা আছেন তারা জানেন ভালো করে যে মনে হয় এই ওষুধটাই ঠিক ছিল কিন্তু কাজ করে নাই, যে ওষুধটা কম্পারেটিভলি মানে কম সিমিলার মনে হচ্ছিল সেই ওষুধটা কাজ করছে। আমার মনে হয় যে না, এই ওষুধটা খুব বেশি ভালো কাজ হবে না, ওই ওষুধটাই কাজ করে। অনেক সময় এরকম আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে যে একটা ওষুধ সিলেকশন করে উঠছি, দ্বিতীয় তৃতীয় আর একটা ওষুধ মাথায় ছিল, ওখানে যাওয়ার পরে মনে হলো না এই দ্বিতীয় ওষুধটা বা তৃতীয় ওষুধটা নেই, ওটা দেওয়ার পরে কাজ হয়েছে। এটা বারবারই হবে। এটাই হলো আল্লাহ রহমত, যে আমরা আপনার মাথায় কোন ওষুধটা দিয়ে দিল তার রহমত দিয়ে। তো যদি এই রহমতটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর্সেনিক একেবারে চরম খারাপ অবস্থা থেকে, চরম অস্থিরতা থেকে, চরম শ্বাসকষ্ট, মাথা ব্যথা, জ্বর, আলসার, ক্যান্সার, মানসিক রোগ একেবারে খারাপ পর্যায়ে চলে যাবে। সেখান থেকে আর্সেনিকে শেষ মানে আপনার রোগীকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ, রোগীটাকে সেভ করবে ইনশাল্লাহ। তাহলে আর্সেনিকটাকে আমাদের আর্সেনিক অ্যালবামের মতো করে চিনতে হবে। আর্সেনিক থেকে আরো অনেকগুলো ওষুধ আছে, তাছাড়াও আর্সেনিক অ্যালবামের লক্ষণ অনেকগুলো ওষুধের সাথে মিল আছে। আমরা চেষ্টা করব আর্সেনিক অ্যালবামটাকে আর্সেনিক অ্যালবামের মতো করে যাতে চিনি। আমরা সামাদ ভাইকে চিনি না, সামাদ ভাইয়ের সাথে কি কাউকে গুলিয়ে ফেলি? সামাদ ভাইকে সামাদ ভাইয়ের মতো করে আমরা চিনি, তাই না? আমরা আপনাদের প্রিন্সিপাল স্যারকে চিনি না, ওনার মতো করে ওনাকে চিনি। তো এরকম ভাবে আমরা আর্সেনিক অ্যালবামটাকে চিনতে চেষ্টা করব যাতে আমাদের ভুল না হয়। ভুল ডাক্তারেরই হবে, কিন্তু ভুলটা যাতে বারবার না হয়, আমরা যাতে ভুল করতে করতে শিখে ফেলতে পারি। তো আর্সেনিক অ্যালবাম বলতেছিলাম যে পলিক্রেস্ট মেডিসিন যেগুলো আছে বহুল ব্যবহৃত ওষুধ, তার মধ্যে একটা, এটার প্রুভার হচ্ছে ডাক্তার হ্যানিম্যান স্যার। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যারের প্রুভ করা ওষুধের গুরুত্ব তো আমরা বুঝি, ঠিক না? আলাদা একটা গুরুত্ব। তো এর উৎস হলো কেমিক্যাল এবং সেটা খনিজ পদার্থ, খনিতে থাকে। বলা হয় আর্সেনিক এবং সালফার খনিতে কাছাকাছি জায়গায় কাছাকাছি পরিবেশে থাকে, সে কারণে আর্সেনিক এবং সালফারের লক্ষণের মধ্যে কিছু মিল আছে, বেশ গুরুত্বপূর্ণ অমিলও আছে। অমিল না থাকলে তো আর আর্সেনিককে আমরা আর্সেনিকের মতো করে চিনতে পারবো না, তবে বেশ কিছু মিল আছে। দেখুন হচ্ছে আচ্ছা, তো আমরা আর্সেনিকের আলোচনা যদি করতে চাই তাহলে একেবারে 1.5-2 ঘন্টা ধরে আলোচনা করলেও আলোচনাটা শেষ হবে না। আমরা চেষ্টা করবো যাতে আর্সেনিক গ্যাসকে আমরা চিনে যেতে পারি। কয়েকটা লক্ষণ শুধু আমি লিখিত ছন্দের মতো করে, আপনারা এটা খাতায় এবং মাথায় সেভ করে ফেলবেন ইনশাল্লাহ। খাতায় থাকলেও মাথায় আসলো না তাহলে কোনো লাভ নেই। হ্যাঁ, খাতায় লিখে দিতে পারেন অথবা মাথায় নিয়ে যেতে পারেন, যেটা করেন যাতে মাথায় থাকে।
নিচে কি দেখা যায়? আপনি দেখতে পারেন নিচে? মাথা থেকে শুরু করছে বলছে আর নিচে নেবো না, এরকম আর কি। তাহলে এখন উপর থেকে আমরা কিন্তু এখান থেকে শেষ করছে, তাই না? আবার এখান থেকে শুরু। লেখা কি বুঝেন? লেখা না বুঝলে বলবেন, হ্যাঁ? লেখা বুঝতে সমস্যা হলে বললেন, আমি তো চিঠি লিখে দিলে আমার যা পড়ে দিয়ে আসতে হইতো। আমার লেখার কিন্তু মান ভালো, আমি তো ডাক্তার ছোট বেলায় বুঝছি, কারণ আমার লেখা আমি ছাড়া কেউ বুঝতো না। হ্যাঁ, আপনার না বুঝলে বললেন, হ্যাঁ। আর ডাক্তারের লেখা ডাক্তারে বুঝে, আর হলো ফার্মেসি ওয়ালা বুঝে। কি জন্য জানেন? ওখানে লেখা থাকে যে আমি যতদূর পারলাম খাইলাম, তুমি যা পারো খাইও। এই জন্য ফার্মেসি ওয়ালা বুঝে আর ডাক্তারে বুঝে। আপনি তো ডাক্তার বুঝবেন, সমস্যা নেই। তার আগে একটু বলে নেই, আর্সেনিকের রোগী আমাদের কাছে কি কি রোগ নিয়ে আসবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি কি রোগ দেখলে আমরা আর্সেনিকের চিন্তা করব, ঠিক আছে? এটা যদি আমরা অ্যালফাবেটিক্যালি লিখি, মানে ABCD দিয়ে লিখি, তাহলে এটা লিখতে পারি হলো ডিজিজ অ্যাফিনিটি। মানে একটা জিনিস, আমরা রোগের ওষুধ দেই, কথাটা কিন্তু ভুল কিন্তু সত্য, ঠিক আছে? কারণ রোগী আসে কি নিয়ে? মাথা ব্যথা নিয়ে। হ্যাঁ, আপনি মাথা ব্যথাকে টার্গেট করেই ওষুধটা দিতে হয়, ঠিক না?
এখন রোগীটাকে আমরা আমলে নেই, রোগীর টোটালিটি অফ সিমটম নেই, সেজন্য আমাকে রোগটা সম্পর্কে অবশ্যই খুব ভালো আইডিয়া থাকতে হবে। ডাক্তারের যতগুলো বিষয় নলেজ থাকতে হবে তার মধ্যে নলেজ অফ ডিজিজ খুব গুরুত্বপূর্ণ একটা মানে হলো অ্যাবসেস, মানে কি কি রোগে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে, এবিসিডি দিয়ে শুরু করি। অ্যাবসেস, আর একটা হলো আপনার অ্যালকোহলিজম, মানে অ্যালকোহল সেবনের ফলে যদি মারাত্মক কোনো রোগ হয় যে সমস্যাগুলো দেখা দেয়। তারপর হলো অ্যানিমিয়া, অ্যাজমা, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার মানে পেটের সমস্যা, তার হলো ক্যান্সারাস অ্যাফেকশন, কার্বাঙ্কল, কলেরা, তারপর হলো ডায়রিয়া, ড্রপসি, ডিউডেনাল আলসার, ফিভার, গ্যাংগ্রিন, গ্যাস্ট্রিক আলসার, হেডেক, হেমোরয়েডস মানে হলো পাইলস, তাই তো, লাং ডিজিজ ফুসফুসের রোগ, ফুসফুসের রোগ অনেকগুলো তো একসাথে একটা দিয়ে সারলাম। তারপর হলো মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, নিউমোনিয়া, স্কিন ডিজিজ, তারপর হলো ভমিটিং, এরপরে আবার ইটিসি আছে, মানে আরো আছে। অনেক বড় পার্থক্য আছে কলেরা ডায়রিয়ার মধ্যে, কারণ ওই দিকে আলোচনা গেলে আলোচনা পুরাটা আছে লিখে ফেলে দিতে হবে। কলেরা ডায়রিয়া আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজিজ অ্যাফিনিটি, ওই যে আগেই বলছি যে ডিজিজ অ্যাফিনিটি মানে হলো রোগ প্রবণতা, মানে রোগ তোল বলা যায় না, আর্সেনিক ওষুধটা কোন কোন রোগে ভালো কাজ করতে পারে, এটা হলো ডিজিজ অ্যাফিনিটি। এই রোগগুলোর ক্ষেত্রে আমি এগুলো একবার করে বলে যাই: অ্যাবসেস, ফোড়া, অ্যালকোহল সেবনের ফলে রোগ, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, পেটের সমস্যা, ক্যান্সারাস অ্যাফেকশন, ক্যান্সার এবং ক্যান্সার রিলেটেড রোগ, কার্বাঙ্কেল, কার্বাঙ্কেল হলো ফোড়ার কাছাকাছি একটা বিষয়, কলেরা, কলেরা হলো মানে ডায়রিয়া প্লাস বমি, ডায়রিয়া, ড্রপসি হলো আপনার পানি চলে আসা, ডিউডেনাল আলসার মানে হলো ডিউডেনামে যদি আলসার হয়, ফিভার, জ্বর, গ্যাংগ্রিন, দুষ্ট ক্ষত বলা হয় বা পচনশীল ক্ষত, তারপরে গ্যাস্ট্রিক আলসার, মাথা ব্যথা, হেমোরয়েডস, পাইলস, লাং ডিজিজ, ফুসফুসের রোগ, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মাসিকের সমস্যা, নিউমোনিয়া, তারপরে স্কিন ডিজিজ, বমি। এই রোগগুলোতে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে, এর বাহিরেও অন্য রোগেও কাজ করতে পারে, এবং এখানকার সব রোগেই সবসময় কাজ করবে মূল কোনো বিষয় না, যদি লক্ষণ মিলে, শর্ত হলো একটা। ঠিক আছে, এটা মুছে ফেলি নাকি? এটা মুছে ফেলে আমরা ওই যে প্রথমে যেখানে লিখছিলাম যে কয়েকটা ছন্দ লিখছিলাম, শুধু লাস্টে কি দিয়ে, তা, ঠিক না? লাস্টে তা দিয়ে এক নম্বরে কি ছিল আমাদের বলেন তো? শুরুতে লিখছিলাম মৃত্যু ভয়, এক নম্বরে ছিল মৃত্যু ভয়। এইখানে আসেন
মৃত্যু ভয় আমাদের অনেক ওষুধে আছে। আমাদের আলোচনা ছিল কি আর্সেনিক অ্যালবামের কম্পারেটিভ স্টাডি, মানে তুলনামূলক আলোচনা। মৃত্যু ভয় পাইলে কি আমরা আর্সেনিক দিব? কখন আর্সেনিক দিব? মৃত্যু ভয়টা আর্সেনিকের কেমন, অন্য ওষুধ থেকে আলাদা করবো কেমন? সাধারণত কমন যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এর মধ্যে মৃত্যু ভয় আছে 4টা ওষুধে, ঠিকই। এক নম্বরে হলো আর্সেনিকাম অ্যালবাম, অ্যাকোনাইট, তারপরে হলো আপনার আর্নিকা, আর একটা আনকমন ওষুধ আছে কিন্তু ওষুধটা একটু মজার বিদায় আমি একটা লিখি। হ্যাঁ, এটা হলো অনেক ওষুধই আছে, ডি রেক্স মানে ডাইনোরোসোরাল রেক্স। এখানে এদের একটা মানে পাস্ট হিস্ট্রি থাকে, সেটা বলার জন্য এটা বললাম। তাহলে মৃত্যু ভয় কম্পারেটিভ স্টাডি যদি বলি এই 4টা ওষুধ, প্রথম 3টা তো একেবারে মানে কি বলবো প্রায় পাই আমরা। আর্সেনিক অ্যালবামের মৃত্যু ভয়টা কেমন এটা আমাদের জানা দরকার, যেহেতু আমরা আর্সেনিক করতেছি, ঠিক না? আর্সেনিক অ্যালবামের মৃত্যু ভয় হলো আপনার শেষ থেকে 3 নাম্বারটা বুঝিনি, শেষের 3 নাম্বার নিউমোনিয়া, পি দিয়ে শুরু, পি নিউমোনিয়া। আচ্ছা, আর্সেনিক অ্যালবামের মৃত্যু ভয়টা কেমন? আর্সেনিকের রোগী মৃত্যু ভয়ের কারণটা কি? আর্সেনিকের রোগী খুব বেশি হতাশ থাকে তার রোগ সম্পর্কে। আর্সেনিকের রোগীর যেটা হয়, সামান্য আক্রমণে সে অত্যাধিক দুর্বল হয়ে পড়ে, সামান্য আক্রমণে সে অত্যাধিক দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে ডায়রিয়া যদি হয়, একবার টয়লেটে গেলেই সে আর নিজে উঠে আসতে পারবে না, তাকে ধরে নিয়ে আসতে হয়, এতটা দুর্বল হয়ে পড়ে। হঠাৎ করে জ্বর আসলে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, তার মানসিকভাবে সে খুব অস্থির হয়ে পড়ে। আর্সেনিকের রোগী মানসিক অস্থিরতা খুব বেশি, অস্থিরতা সামনে আসবে, এরপরে এটা অস্থিরতা। তো আর্সেনিকের রোগীর মৃত্যু হওয়ার বৈশিষ্ট্য হলো সে মনে করে তার এই রোগ আর ভালো হবার নয়, সে আর ভালো হবে না। আমার একেবারে প্র্যাকটিস লাইফের শুরুর দিকে পিরোজপুর থেকে একটা রোগী আসছিল, সে তার একটাই কথা ছিল যে তোমরা মানে যতই ডাক্তার দেখাও কাম হবে না, মুই আর ভালো হবো না। এইটা তার হলো, আমি বারবার সে বলতেছি ডাক্তার সাহেব মুই অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় নাই, মনে ওষুধ দিয়ে লাভ হইবে না, মুই আর ভালো হবো না। হ্যাঁ, এটাকে আমার খুব মানে নজরে লাগছে, এই প্রচন্ড দুর্বলতা, বাকি লক্ষণগুলো মিললো আর্সেনিক যাতে আল্লাহ তাকে ভালো করছে। তো আর্সেনিক অ্যালবামের রোগী হলো কি, সে মানসিকভাবে খুব হতাশ, মানসিক অবস্থা খুব ভেঙে পড়ে, কিন্তু তার রোগটা অতটা জটিল নাও হতে পারে। যেমন অল্পতে সে অনেক বড় করে ভাবে, মনে করেন টিনের চাল দিয়ে পানি পড়ে, এখন সে দেখলো যে একটা জায়গা ফুটো হয়ে গেছে, ওটা মিস্ত্রি ডেকে একটু পুটিং করে নিলে বা একটা স্ক্রু লাগিয়ে দিলে ঠিক হয়ে যেতে পারতো। আর্সেনিকের রোগী যদি হয়, সে ভাববে যে আমি তো একসাথে সবগুলো টিন লাগাইছি, যেহেতু একটা জায়গা ছিদ্র হয়েছে, তাহলে বাকি টিনগুলোরও কি টেম্পার নষ্ট হয়ে গেছে, বাকি টিনগুলো যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। এখন আমার যে পুরো ঘর আমার কাজে হাত দিতে হয়, 2-3 লাখ টাকা দরকার, আমার হাতে তখন টাকা নাই, তাহলে অবস্থা খারাপ, এখন আমি কি করব? সেম ভাবে তার রোগের ব্যাপারে, আমার যে জ্বরটা আসলে মাত্র বিকেলে, এখন শরীরটা এতটা দুর্বল হয়ে গেল, আর এত পানি পিপাসা লাগতেছে, আমার ভিতরে এত অস্থিরতা, আমার এই রোগ তো ভালো হবে না। হ্যাঁ, ক্রনিক স্টেজে গিয়েও তার এই যে ভালো না হওয়ার এটা থাকে, কিন্তু পিপাসা অস্থিরতাটা চলে যায়, সেটা আসবে ইনশাআল্লাহ। তাহলে আর্সেনিকের রোগীর মৃত্যু ভয়টা কেমন? সে ছোট জিনিসকে বড় করে ভেবে মানসিকভাবে খুব বেশি হতাশ হয়ে পড়ে, সেই কারণে তার ভিতরে মৃত্যু ভয় দেখা যায়। সে মনে করে আমার এই রোগ ভালো হওয়ার না, আমি মারা যাবো। ক্লিয়ার? সাথে কি থাকবে? তার খুব বেশি অস্থিরতা থাকবে, ঘন ঘন অল্প অল্প করে পানি পিপাসা থাকবে, ঘন ঘন অল্প অল্প করে পানি পিপাসা থাকবে, খুব বেশি অস্থিরতা থাকবে। এটাই হলো আর্সেনিক অ্যালবামের মৃত্যু ভয়। সে মৃত্যুর কোনো টাইম বলে দিতে পারবে না, দিনক্ষণ উল্লেখ করে বলতে পারবে না। এবারে আসেন অ্যাকোনাইট। অ্যাকোনাইটের মৃত্যু ভয় কেমন? অ্যাকোনাইটের মৃত্যু ভয় 2টা বৈশিষ্ট্য যদি মিলে তাহলে সেটা অ্যাকোনাইটের মৃত্যু ভয়। এক নম্বরে হলো অ্যাকোনাইটের রোগী টাইম বলে দিবে, বলবে যে আমি 2:30টায় মারা যাবো, আমার রোগের যে পরিস্থিতি আমি আর বাঁচবো না। অ্যাকোনাইটের রোগের আক্রমণটা হয় খুব ভীষণ,
একেবারে তীব্র ঝড়ের বেগে, সাইক্লোনের বেগে রোগে আক্রমণ করে, মারাত্মক ভাবে তাকে অস্থির করে ফেলে। জ্বর, হঠাৎ করে জ্বর, এই একটু আগে ভালো ছিল, হঠাৎ করে জ্বর উঠে গেল 104-105। তার হার্টবিট বেড়ে গেল, খুব বেশি অস্থিরতা, বারে বারে ঘন ঘন অনেকখানি করে পানি খায়। সে মনে করে আমার রোগের যে তীব্রতা, যে রোগ হয়েছে আমি মারা যাব। এবং বড় ব্যাপার কি, সে টাইম বলে দেবে যে আমি অমুক সময় মারা যাব। নাতিকে খবর দাও, ছেলে মেয়েদের খবর দাও, আত্মীয়স্বজনকে খবর দাও, আমাকে যদি কেউ দেখতে চায় 2:30টার মধ্যে যেন আসে, 2:30টার পরে আমি আর নাই। এটা হলো একটা, যে অস্থিরতা, পানি পিপাসার সাথে কি টাইম বলে দিবে। আর্সেনিকের সাথে পার্থক্যটা পাওয়া গেছে। আর্সেনিকের অস্থিরতা ছিল, পানি পিপাসা ছিল, টাইম বলতে পারে নাই। পানি পিপাসাটা ছিল আর্সেনিকের কেমন, অল্প অল্প বারে বারে, অ্যাকোনাইটের বেশি বেশি বারে বারে। দ্বিতীয় লক্ষণ মানে দ্বিতীয় বৈশিষ্ট্য অ্যাকোনাইটের। অ্যাকোনাইটের রোগীকে যদি কোনো উপযুক্ত ব্যক্তি আশ্বস্ত করতে পারে যে না আপনার যে রোগ হয়েছে এটা অত খারাপ কিছু হয়নি, আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, তাহলে সে আস্থা ফিরে পায়, তার মৃত্যু ভয়টা চলে যায়। অ্যাকোনাইটের রোগীর মৃত্যু ভয় দিনক্ষণ বলে দিবে, খুব তীব্র বেগে আক্রমণ হবে। কিন্তু যদি উপযুক্ত ব্যক্তি তাকে আশ্বাস দিতে পারে, তাকে বুঝাইতে পারে, সান্ত্বনা দিতে পারে, তাহলে কি হয়, তার মৃত্যু ভয়টা চলে যায়। এটাকে আপনার রেপার্টরিতে লেখা আছে যে লাইট ডিজায়ার ফর, মানে আশার আলো যদি তাকে দেখানো হয় তাহলে সে আরাম পায়, আশার আলো চায় কারো কাছ থেকে। ধরেন সে টাইম বলে দিছে, বাঁচবো না বাঁচবো না, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে ডাক্তার নিয়ে আসলো, ডাক্তারে পালস দেখলো, বুক স্টেজে যে দেখলো, প্রেশার দেখলো, সব কিছু ঠিক, শুধুমাত্র একটু জ্বর, অথবা শুধুমাত্র মাথা ব্যথা, অথবা শুধুমাত্র পেট ব্যথা। ডাক্তারে চেক আপ করে দেখলো যেটা হয়েছে এটা ওষুধ দিয়ে ইনশাল্লাহ ঠিক করার মতো। ডাক্তারে তাকে বললো যে বাবা আপনার তো কিছু হয়, আপনার যে রোগ হয়েছে আমি ওষুধ দিচ্ছি, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, তো খারাপ কিছু হয় নাই। তখন ঝাঁকি লেগে উঠে বসবে, আপনি আগে আসবেন না, আমি তারা সবাই খবর টবর দিছি, আমি ভাবছি মারা যাবো মনে হয়, আমার এত যে খারাপ লাগতেছিল, তাহলে আমি ভালো হবো তো ইনশাল্লাহ। হ্যাঁ আপনি ইনশাল্লাহ ভালো হবেন, শান্ত। তাহলে আর্সেনিকের সাথে অ্যাকোনাইটের পার্থক্য বোঝা গেছে। মৃত্যু ভয় হলেই আমরা আর্সেনিক বা অ্যাকোনাইট দিব নাকি লক্ষণ যাচাই করবো? লক্ষণ যাচাই করবো। এবার আসেন আর্নিকা। আর্নিকা রোগীর মৃত্যু ভয়টা হলো ফেয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ, মানে তাৎক্ষণিক মৃত্যুর ভয়। আমার যখন রোগ হবে তখন তোমরা ডাক্তার ডাকার সুযোগ পাবে না, আমি হঠাৎ করে মারা যাবো, কবে জানি দেখবে আমি আর দুনিয়াতে নাই, বলে না মানুষ এরকম। আমাকে চিকিৎসা করার সুযোগ পাবে না তো তোমরা। আমার মনে করছে আমি দুনিয়ায় অসুখের পরে ভুগবো, তা না, আমি হঠাৎ করে মারা যাবো যে কোনো সময়। আছে না এরকম মানুষ? বলে কেন? অ্যাকোনাইট তার আঘাতের হিস্ট্রি থাকে নিজের, অথবা অন্য কারো আঘাতের হিস্ট্রি দেখেও তার ভিতরে ভয় ঢুকে যায়, আঘাতের ভয়। সরি, আর্নিকা নিয়ে থাকে, অথবা অন্যদের আঘাত দেখেও আর্নিকা খুব চরম ভাবে ভয় পায়, আর্নিকার রোগী হয়ে যায়। দুই বন্ধু একসাথে মোটর সাইকেলে ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি বেঁচে গেছে, দ্বিতীয় বন্ধু স্পট ডেথ হয়েছে। ওনার ভিতরে মৃত্যু ভয়টা যে আমিও স্পট ডেথে মারা যাবো, যে কোনো সময় আমার হার্ট কাজ ছেড়ে দিবে, অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে আমি মারা যাবো, আমি ভুগবো না, আমার জন্য ডাক্তার দেখার সময় পাবে না। এটা আরেকটা লক্ষণ বলবো এখন, আর্নিকার ব্যাক হিস্ট্রি। রোগীটা হলো ডাক্তার বিতল কাছের। ডাক্তার বিতল কাছের কাছে এক রোগী আসছে, বাচ্চা রোগী। বাচ্চা প্রতিদিন স্কুলে যায় বাচ্চার বাবার সাথে, স্কুলে যায়, আবার বলে যায় বাবা তুমি কিন্তু আমাকে আনতে যাবা, হ্যাঁ আমি তোমার সাথে আসবো। বাচ্চার বাবা আনতে যায়, বাচ্চার বাবা আসে। একদিন বাচ্চা স্কুল থেকে এসে আর কোনো কথা বলে না, ব্যাগটা দেখে আস্তে করে গিয়ে শুয়ে পড়ছে। বাচ্চার মা বলতেছে কি বাবা তুমি এই অবস্থা কেন? মেয়ে বাচ্চা, তুমি কথা বলো না কেন? খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও। কোনো কথা বলে না, কোনো কথা বলে না, কোনো কথা নাই, একেবারে চুপচাপ ভীতু সন্ত্রস্ত হয়ে একেবারে খাটের কোনায় গিয়ে সে শুয়ে আছে। তার ধীরে 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 জ্বর উঠে গেছে, মাথা গরম, পা ঠান্ডা, কোনোভাবে তাকে এখান থেকে সরানো যাচ্ছে না। জ্বরের ওষুধ দিলে জ্বর কমে, বাট তার ওই ভয়টা কমে না, জ্বরটা আবার চলে আসে। তো দেশে দিক ডাক্তার দেখাইতে 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 ডাক্তার জর্জ বিতল কাছের কাছে নিয়ে যাওয়া হলো রোগীটাকে। জর্জ বিতল কাছের কাছে তো আর একেবারে প্রথম জ্বর আসে রোগী যায় না, আর কোথাও ভালো হচ্ছে না, তখন এনাদেরকে মানুষ চিন্তা করে গেছে।
তো উনি বাচ্চাটাকে দেখে বাচ্চার মাকে ডাকলেন, যে আপনার জীবনের হিস্ট্রি বলেন। উনি একটা ক্লু পাইলেন, যে আমি সংক্ষেপ করে বলছি, উনি তো আমার ক্লুতে আগায় নাই, কিন্তু উনি পুরো হিস্ট্রি নিচ্ছে তারপরে ক্লুতে ঢুকছে, এটাই কিন্তু নিয়ম। উনি টোটাল হিস্ট্রি নেওয়ার পরে একটা ক্লু পাইলেন যে বাচ্চার জ্বরে মাথা গরম পা ঠান্ডা, এটা আর্নিকার একটা লক্ষণ। আর একেবারে বিছানা কোনায় কাছামাছি হয়ে থাকে, তাতে তার টাচ না লাগে, আঘাত না লাগে, নড়তে চড়তে না হয়, সেই জন্য এটা দেখে বাচ্চার মায়ের পাস্ট হিস্ট্রি নিতে চেষ্টা করলেন উনি। বাচ্চার মায়ের পাস্ট হিস্ট্রি হলো, বাচ্চার মায়ের বিবাহ রীতি ছিল, তার ভয় ছিল এরকম যে আমি যদি বিয়ে করি তাহলে আমার বাসর রাতে যে আমার শারীরিক টর্চার হবে, আমি খুব আঘাতপ্রাপ্ত হব, এই কষ্টটা আমি নিতে পারবো না, হ্যাঁ, আমি বিয়ে করব না। কিন্তু মানে ন্যাচারাল নিয়ম অনুযায়ী তাকে বিয়ে করতে হয়েছে। বাসর রাতে তার মানে স্বামীর সাথে মিলিত হওয়ার পরে তার যেটা হয়, অ্যাক্সিডেন্টালি রেক্টো ভ্যাজিনাল ওয়ালটা ছিঁড়ে যায়, রেক্টাম আর ভ্যাজিনাল মাঝখানে যে ওয়ালটা থাকে ওইটা ছিঁড়ে যায়। মানে তার যে চিন্তা ছিল সেটাই হলো, তাকে যথারীতি ডাক্তার দেখায় মোটামুটি ওটা ঠিকঠাক করে রিপেয়ার করে দেওয়া হয়েছে। এরপরে বাচ্চাটা মায়ের গর্ভে আসছে। এই যে মানে আঘাতের ভয়, এই আঘাতের ভয় নিয়েই মা যতবার এই বাচ্চার বাবার সাথে মিলিত হয়েছে, আঘাতের ভয় নিয়েই তার কি করতে হয়েছে, মিলিত হয়ে যাইছে। বাচ্চা যখন কনসিভ করছে তখন আঘাতের ভয়ই ছিল। এই বাচ্চা ওষুধ দেওয়া হলো, আর্নিকা সুস্থ হয়ে গেল। ওষুধ দিলে কি দেখে, মায়ের মানে আঘাতের ভয় দেখে, আর বাচ্চার মাথা ঠান্ডা, মাথা গরম পা ঠান্ডা, আর হলো কোনায় কাছামুছি হয়ে থাকে, এটা দেখে। পরবর্তীতে বাচ্চা সুস্থ হওয়ার পরে বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এরকম কেন হয়েছিল বলো। সে বলতেছে যে আমার এক বান্ধবী, ওর বাবাও আমার বাবার মতো খুবই আদর করে ওকে, ওর মায়ের সাথে ঝগড়া লাগার পরে ওর বাবা ওকে ইচ্ছা মতো করে মারছে, ওর জায়গায় জায়গায় কালশিরা পড়ে গেছে। তো আমি ভয় পেয়েছি যে ওর বাবা ওকে এত আদর করে, ওকে এত করে আঘাত করলো, মারলো, আমার বাবা না জানি আমাকে কখন মেরে বসে, মারে। আঘাতের ভয় কোন লেভেলে দেখছেন। শুধু আঘাত পাইলে কালশিরা দেখা গেলেই আর্নিকা নয়, মনের ভিতরে যদি কালশিরা পড়ে, অর্থনৈতিক আঘাত, মানসিক আঘাত কিংবা শারীরিক আঘাত, যে কোনো জায়গাতে আর্নিকা হতে পারে। আর্নিকার মৃত্যু ভয়টা কেমন বলতেছিলাম, যে হঠাৎ করে মারাত্মক আঘাতে অথবা মারাত্মক কোনো রোগে ইনস্ট্যান্ট ডেথ, হঠাৎ করে মারা যাব, এরকম যদি ভয় হয় তাহলে সেটা হলো আর্নিকার ভয়।